কপিলপুর গ্রামে আবিদ ও সাবিত নামে দুই ভাই বাস করত। দুই ভাই মাঠে ফসল চাষ করে বাড়িতে এনে ভাগাভাগি করে নিত। ফসল চাষে আবিদ খুব আলসেমি করত, কিন্তু সাবিত খুব পরিশ্রম করত। ছোট বৌমা, বড় বৌমা কোথায়? সে কি এখনো ওঠেনি ঘুম থেকে? হ্যাঁ মা, ভাবি তো উঠেছি, সে পুকুর ঘাটে পানি আনতে গেছি। তোমার রান্না কত দূর হলো? এই তো হয়ে এসেছে প্রায়। রান্না শেষ হলে তুলাগুলো রোদে দিয়ে আমাকে একটা নরম নরম বালিশ বানিয়ে দিও তো। আমার বালিশটা বড্ড শক্ত, এখন আর শক্ত বালিশ যেন মাথায় দিতে পারি না, মাথাটা খুব ব্যথা করে। আচ্ছা মা, দিব, একটু পরে আমি তুলোগুলো রোদে দিয়ে দিচ্ছি। গিন্নি, রান্নাটা কি এখনো শেষ হলো না? হ্যাঁ হয়েছে, তুমি একটু বসো, আমি এখনই খাবার আনছি। না গিন্নি, আমার এখন বসার সময় নেই, এসে খাবার খাবো। গরু দুটোকে খেতে দিয়ে গেলাম, তুমি মায়ের কাজে একটু সাহায্য করো। বেশ, খোকাকে ডাক দিয়ে সাথে করে নিয়ে যাও। না, আজ মাঠে বেশ খাটুনির কাজ। পুরো জমিটা ভালোভাবে চাষ দিয়ে তবেই ফসলের বীজ বপন করতে হবে। বাবা, আবিদকে ডাকিসনি? ওকেও ডেকে নিয়ে যা। মা, সেই সকাল থেকে ভাইকে ডাকছি, কিন্তু কিছুতেই উঠছে না। এত ডাকাডাকির থেকে নিজে কাজ করাই ভালো। একার কত পরিশ্রম করবি বাবা? বড় ছেলেটা আমার বেশ অলস, অন্যবার তো একটু হাতে হাতে কাজ করে, কিন্তু এবার সে কিছুতেই যেন কাজ করতে চাইছে না। আচ্ছা, আমি গেলাম মা। বেশি রোদ চড়ে গেলে কাজ করতে বেশ কষ্ট হবে। মা, ও মা! এই তো আমি বাসন মাজছি কলতলায়। মা, বাবা মাঠে চলে গেছে নাকি? হ্যাঁ বাবা, তোর বাবা তো একটু আগেই মাঠে চলে গেছে। আমাকে একটু ডাকতে পারলে না? বাবার সাথে আমিও কাজে যেতাম। তোর বাবাই না করলো। এদিকে আমেনা পুকুর থেকে পানি এনে দেখলো তার সন্তান স্বামী এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। কি সাংঘাতিক ব্যাপার! এরা বাবা ছেলে আমাকে পেয়েছেটা কি? যেমন বাবা তার তেমন ছেলে, শুধু বসে বসে খাওয়া। কোনো কাজে যদি আমাকে একটু সাহায্য করে। বাড়িতে কোনো বাজার নেই, তবুও আলসেমি করে হাটেই যাচ্ছে না। মা, সকাল সকাল এত বকছো কেন বলো তো? রোজ সকালে উঠে তুমি এমন বক বক শুরু করো। সকাল হয়েছে কখন, সেদিকে তোদের কোনো খেয়াল আছে? খেয়াল যখন হলো তখনই তো উঠে এলাম। কি যে বলো তুমি! পোড়া কপাল আমার! সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ গুছিয়ে রান্না করতে কতটা সময় লাগে। হাঁস মুরগি গরুগুলো খাবারের জন্য ডাকাডাকি শুরু করবে, তোরা কি পারিস না আমাকে একটু সাহায্য করতে? বাবাকে ডাকলেই তো পারো, রোজ রোজ আমাকে বকাবকি শুরু করবে, আর ভালো লাগে না। নবাবের ছেলে নবাব বের হলো, দাঁড়া, আজ এদের একদিন কি আমার একদিন। আমেনা এক বালতি পানি নিয়ে রেগে মেগে ঘরে ঢুকলো। অলস লোক একটা, পড়ে পড়ে কেমন ঘুমোচ্ছে দেখো। আজ তোমার একদিন কি আমার একদিন। কে কে কে? ধুর গিন্নি, তুমি সকাল সকাল তোমার কি কি হলো, কি হয়নি তাই বলো। তোমার ভাই সকাল থেকে তোমাকে ডেকে ডেকে না পেয়ে মাঠে চলে গেছি। বাজে কটা? দূর, যে কটা বাজে বাজুক, তাই বলে সকাল সকাল তুমি আমার গায়ে এভাবে পানি দেবে? এখন থেকে রোজ দেব। তাড়াতাড়ি উঠে মাঠে যাও, মাঠ থেকে ফিরে হাট থেকে বাজার নিয়ে এলে তবেই দুপুরের রান্নাটা বসাবো, না হলে আজকে খাওয়া বন্ধ। মাঠে এখন আর যাবো না, মাঠে তো সাবিত গিয়েছে, আবার যাওয়ার আর কি দরকার? আমি বরং একটু পর হাটেই যাব। বাড়িতে রোজ রোজ সকালে এত অশান্তি যে আর ভালো লাগে না। তুই কি একটু কাজে যেতে পারিস না? তুমি যে কি বলো না মা, কাজে যায় না তো কি করি? সংসারটা কি আর এমনি এমনি চলছে? সাবিত সব সময় বেশি পরিশ্রম করে, এত কষ্ট করে তোকে সে ফসলের সমান ভাগ দেয়। তোরও উচিত তার মতো ভালোভাবে পরিশ্রম করা। তুমিও শুরু করলে? আসলে তোমরা কেউ আবার কাজ দেখতেই পাও না। আমরা দুই ভাই তো একই, একজন কাজ করলেই তো হচ্ছে। এভাবে বেশ কিছুদিন পার হলো। সাবিত মাঠে তার ফসলের পেছনে খুব পরিশ্রম করত, আর আবিদ ক্ষেতের আলে বসে সাবিতকে এটা ওটা বুঝিয়ে কাজে ফাঁকি দিত। ভাই, তোর কাজ করা শেষ নাকি?
না ভাই, এখনো ওই সারগুলো দেওয়া বাকি আছে। ওই পাশটা সার দিতে পারলেই হয়ে যাবে। ফসলগুলো এবার খুব ভালো হয়েছে। তোর সাথে ছিলাম বলে এবার বেশি ফসল ফলেছে খেতে। কাজ না করে বসে বসে আমার সাথে থাকতেই যদি বেশি ফসল ফলে, তবে সবসময় তুমি আমার সাথেই থেকো ভাই। তাহলে তুই কাজ কর, আমি বাড়ি গেলাম। ভাই, এবার ধান তুমি 3 ভাগের 1 ভাগ নেবে, বাকি 2 ভাগ আমি নেব। কি বলছিসটা কি? মাথা ঠিক আছে তোর? তুই 2 ভাগ নিবি মানে? ধান কি তোর একার নাকি? আমার একার না, তবে এবার ফসল চাষের সময় তুমি কোনো কাজ করোনি। প্রতিবার আমি কষ্ট করে ফসল ফলিয়ে তোমাকে অর্ধেক অর্ধেক দেবো কেন? প্রথমবার দুই ভাইয়ের ভেতরে ফসল ভাগাভাগি নিয়ে খুব ঝগড়া হলো। অবশেষে তাদের মা তাদের থামালো। তোরা এবার চুপ কর আর আমার কথা মন দিয়ে শোন। আমি যেটা বলি সেটাই শেষ কথা হবে এবার। হ্যাঁ মা, বলো, তুমি আর বিচার করে দাও। সাবিত ঠিকই বলেছে, কারণ ফসল চাষ করতে খুব কষ্ট। সেখানে আবিদ সারা বছর বসে থাকে, সাবিত কষ্ট করে, তাই নিয়ম অনুযায়ী ফসলের বেশি ভাগ সাবিত পাবে। কিন্তু মা। কোনো কিন্তু না। আর হ্যাঁ, এবার থেকে তোরা দুই ভাই আলাদা আলাদা চাষ করবি। যার ফসল সে চাষ করবি, একসাথে আর কোনো ফসল চাষ হবে না। হ্যাঁ মা, তোমার কথায় আমি রাজি। শুধু শুধু আমি কোনো ঝগড়া ঝামেলার ভিতরে যাব না। যার যার ফসল এবার শেষে চাষ। পোড়া কপাল আমার, বছরে যা দুটো খাবার ঘরে আসছিল সেটাও শেষ। এবার দুবেলা দুমুঠো খাবারও আর কপালে জুটবে না। কারের কাছে জ্ঞান জ্ঞান করা বন্ধ করো। ও আমার সাথে এত বড় অন্যায় করলো, ওকে আমি দেখে নেব। শুধু ওকেই দেখে নিও, তোমাকে এবার কে দেখবে সেটাই ভাবো। তোমার দ্বারা ওসব চাষবাস হবে না, ওর জোরে কটা ধান পেতে। সে দেখা যাবে। চাষ করে আমি সবাইকে দেখিয়ে দেব। দু ভাই তাদের ক্ষেতটা মাছ থেকে ভাগ করে নিল। সাবিত তার ক্ষেতে চাষ দিয়ে ঘাস বেচে শেষ বিকালে বাড়িতে ফিরে এলো। গিন্নি, গিন্নি। আজ এত দেরি করে ফিরলে যে? ক্ষেতটা বেশ কিছুদিন পরে থাকায় বেশ ঘাস হয়েছে, তাই ঘাস বেচে জমিতে চাষ দিয়ে বাড়ি এলাম। এবার কি চাষ করবে? ভেবেছি সরিষা রোপণ করব। বাজারে এবার সরিষার দাম নাকি বেশ উঠবে। তাহলে তো বেশ ভালো হবে। কি চাষ করবে খেতে? এখন আপাতত কিছু চাষ করব না, কদিন পর একেবারে ধান চাষ করব। শুনলে না তোমার ভাইয়ের কথা? সে সরিষা চাষ করবে। ওর সাথে সাথে তো তুমিও সরিষা চাষ করতে পারতে। না গিন্নি, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, দেখছো না? এ অবস্থায় শরীরের উপর বেশি চাপ দেওয়া ঠিক না। ছেলেটাকে সাথে করে তো চাষ করতে পারো। না না, আমি ওসব পারবো না। আমার মাঠের কাজ করতে ভালো লাগে না। আলীকে দেখে তো কিছু শিখতে পারিস। ওর বাবার সাথে কত পরিশ্রম করে। আমার সাথে কারো তুলনা দিও না তো মা। এজন্য আমার বাড়িতে থাকতে একটুও ইচ্ছে করে না, সবসময় বকাবকি। একদিন দেখবি দু চোখ আমার যেদিকে যায় সেদিকে চলে যাব। তোরা বাপ বেটার বাড়ি থাকিস। বাবা, আমার মতো একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবা? কাকার ফসল সব আমরা নষ্ট করে দেব, তাহলে সে আমাদের সমান সমান থাকবে। ভালো বুদ্ধি বের করেছিস। আজ না সে ক্ষেত থেকে গাছ বেছে রেখে এসেছে, আমরা সারা ক্ষেতে গাছগুলো আবার ছড়িয়ে দিয়ে আসবো। আজ না হয় গাছ ছড়ালে, তারপর কি করবে? তারপর যখন তার ক্ষেতে সরিষা হবে সব নষ্ট করে দিব। সরিষা বাড়ি পর্যন্ত আনতেই দিব না। বাবা ছেলে সন্ধ্যা হতে সাবিতের খেতে গিয়ে ঘাস সহ নানা রকম ময়লা ছড়িয়ে রেখে আসলো। এ কি, এমন সর্বনাশ কে করলো? কত কষ্ট করে ঘাস বেচেছিলাম। কেউ মনে হয় আমাদের সাথে হিংসে করেছে। সৃষ্টিকর্তা সহায় হলে কেউ কিছু করতে পারবে না। চলো তাড়াতাড়ি করে গাছগুলো বেছে নেই। তারা দুজন ক্ষেতের সমস্ত ঘাসগুলো বেছে সরিষা বীজ রোপণ করে দিল। তাদের সরিষা গাছে সরিষাও ধরলো।
এক সন্ধ্যায় আবিদ ও তার ছেলে এসে সমস্ত সরিষাগুলো কেটে মাটির সাথে পিষে নষ্ট করে দিল। আমাকে ফসল কম দেওয়া, এবার দেখ কেমন লাগে, তোর কষ্টের ফসল নষ্ট করেছি। বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলো, না হলে কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, আজ আমার খুশির দিন, কাল সকালে জমবে আসল খেলা। কে করেছে আমার সাথে এমন? কার এমন ক্ষতি করেছে আমি? ফসল আমার। কি শান্তি, ওকে কাটতে দেখে খুব ভালো লাগছে। যাই গিয়ে একটু কাটা কায়ে নুনের চিটা দিয়ে আসি। এ কি ভাই, তোর এত বড় সর্বনাশ কে করলো? জানি না ভাই, কিছুই বুঝতে পারছি না কে করলো এমন, আর কেনই বা করলো। আমি ভালো কাজ করেছি কোনো চাষ না করে, না হলে আমার ফসলেরও তোর ফসলের মতো দশা হতো। আমাকে ঠকিয়েছিস বলে তোর এমন হয়েছে। আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই কি ঠিক? ভাই এমন করেনি তো আমার সাথে। কিরে, এমন চুপ হয়ে গেলি যে? না না, কোনো সমস্যা নেই। সরিষা নষ্ট করেছে তো কি হয়েছে, এবার ধান চাষ করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমিও ভেবেছি এবার ধান চাষ করব। সাবিত পুনরায় তার ক্ষেতে ধান চাষ করতে শুরু করলো। এদিকে আবিদের ক্ষেতে পরিচর্যার অভাবে ধানের গাছগুলো আধমরা হয়ে গেল। খোকা, ধানের কি অবস্থা? ভালো হয়েছে তো? হ্যাঁ মা, ধান তো আমার খুব ভালো হয়েছে। ফসলগুলো একদম সোনার মতো, একেবারে সোনালী ফসল। ফসলগুলো এবার চোখে চোখে রেখো, যেন সরিষার মতো আবার নষ্ট না করে দেয়। হ্যাঁ মা, আমাদের এবার খুব সতর্ক থাকতে হবে। আমাদের ফসলের কি অবস্থা? তুমি তো মাঠে তেমন যাওই না, সারাদিন ঘুমিয়ে দিন পার করো। ফসল ভালো হয়েছে তো? না মা, আমাদের ফসল একদম ভালো হয়নি, সব ফসল কেমন শুকিয়ে গেছে। সংসারে এবার এমনিতেও অভাব, নুন আনতে পান্তা ফুরাচ্ছি, এবার তো না খেয়ে মরতে হবে। সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে, এত চিন্তা করো না তো। ঠিক আছে, আমি আর কিচ্ছুটি বলবো না, দেখি তুমি কি করতে চাও। আমার ফসল, এত ভালো ফসল এবারই ফললো, একদম যেন সোনা। হ্যাঁ বাবা, ধানের রং একদম সোনালি। এবার দেখবে বাবা, চড়া দামে ধান বিক্রি করতে পারবো আমরা। বাবা, কাল থেকে ধান কাটার কাজ শুরু করতে হবে, আর ধান বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত চোখে চোখে রাখতে হবে। তুমি চিন্তা করো না বাবা, আমি সন্ধ্যার পর পর্যন্ত ধানের ক্ষেতে থাকবো। আলী তাদের ফসলগুলো কড়া নজরে পাহারা দিতে লাগলো। এদিকে আবিদ যেন এটা মোটেও হজম করতে পারছিল না। এদের ফসলগুলো আমি পুড়িয়ে ছাই করতে চেয়েছিলাম, সেটা তো হচ্ছে না। এরা যেভাবে নজরে নজরে রেখেছে, না না, যে করে হোক এই ধান আমি কিছুতেই হজম করতে দেব না ওদের। মাথায় একটা বুদ্ধি এসেছে। এদিকে সাবিত তার ক্ষেতের ফসল গুছিয়ে বাড়িতে এনে পরিষ্কার করে উঠোনে রেখে দিল। বাবা, আরেকবার ভাবো, কাজটা কি আমরা ঠিক করছি? ঠিক ভুল পরে দেখবো, আগে ধানগুলো বস্তায় পরে ঘরে তো রাখি। বাবা, আরে তাড়াতাড়ি কাজ কর, সাপের মতো ফিসফিস করছিস কেন? বাবা, দাদিমা। মা তুমি? হ্যাঁ আমি। অবাক হলি নাকি? ইয়ে মানে মা। চুপ কর অসভ্য লোভী ছেলে, আমার ভাবতে লজ্জা করছি তুই আমার ছেলে। আজ বড় বৌমা ধরিয়ে দিয়েছিল বলে, না হলে জানতেই পারতাম না তুই এতটা লোভী আর স্বার্থপর। আমি কাল সকালেই এ বাড়ি থেকে চলে যাব মা, এমন খারাপ মানুষের সাথে আর এক মুহূর্তও না। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, ভুল হয়েছে আমার। আমি সব জানি ভাই, আমার সরিষাগুলো তুমি নষ্ট করেছিলে। ভুল হয়েছে ভাই আমার, খুব ভুল হয়েছে। হিংসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, ক্ষমা কর ভাই আমার। আসলে ভাই, তোমার সাথে আমি কখনো এমন করতাম না। তুমি অলস, কাজ করতে চাও না, তাই মা আমাকে শিখিয়ে দিয়েছিল আমি যেন ফসলের ভাগ বেশি চাই। এতে রাগ করে পরবর্তীতে তুমি আলসেমি না করে পরিশ্রমী হও। কিন্তু
কিন্তু পরিশ্রমের বদলে আমি আরো বেশি অলস আর খারাপ হয়ে গেলাম। মা, ক্ষমা করো আমাকে। আমি আর কখনো এমন করব না। আমি এবার থেকে খুব পরিশ্রম করব, এমন সোনালী ফসল আমিও চাষ করব। ঠিক আছে, আমি তো আমার ছেলেকে এমনই দেখতে চেয়েছিলাম। এই ফসল আমরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নেব, আর পরবর্তীতে দুই ভাই ভালোভাবে মনোযোগ দিয়ে চাষ করব। আমিও এখন থেকে তোমাদের সাহায্য করব বাবা, আর আলসেমি করব না।